বা পড়েছি। And I remember that আমি আপনাদেরকে এই চ্যাপ্টার 6 এর হচ্ছে আমি শো করেছিলাম যে আমাদের যে ইনভেন্টরি, এটা নিয়ে সেপারেট একটা চ্যাপ্টার আছে। সো ইনভেন্টরি বেসিক্যালি কি কি বলেছিলাম চ্যাপ্টার 5 এ কি পড়েছিলাম? ইনভেন্টরি মানে কি? রেসপন্স করবেন, বস চুপচাপ থাকবেন না। ইনভেন্টরি মানে কি বেশ কয়েকবার বলেছিলাম, লিখেও ছিলাম, আপনারা নোটও নিয়েছিলেন। হোয়াট ডাজ ইনভেন্টরি মিন বলেন? কেউ পারবেন না? Sir, stock or goods. Sir. একটা মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন বা যে সকল বিজনেস অর্গানাইজেশন প্রোডাক্ট সেল করে কাস্টমারদের কাছে, প্রোডাক্ট। হ্যাঁ, আমরা Yes, sir. চ্যাপ্টার 5 এ কিন্তু 3 ধরনের অর্গানাইজেশনের কথা বলেছিলাম। একটা ছিল সার্ভিস অর্গানাইজেশন, যাদের কোনো ফিজিক্যাল প্রোডাক্ট নেই, যারা কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে থাকে, সেবা দিয়ে থাকে। আরেকটা ছিল ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, আরেকটা ছিল মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন। এদের দুইজনের আবার ফিজিক্যাল প্রোডাক্ট আছে, তারা প্রোডাক্ট সেল করে। তো একটা বিজনেস অর্গানাইজেশন যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করে, এই প্রোডাক্টের অনেকগুলো নাম আছে। কখনো কখনো সেটাকে বলা হয় প্রোডাক্ট, কখনো সেটাকে বলা হয় গুডস, কখনো বলা হয় ইনভেন্টরি। এই ইনভেন্টরি মানে কি সিম্পলি প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমি কাস্টমারদের কাছে সেল করব বা যেটা নিয়ে আমি বিজনেস করব। এই সেটা পারা উচিত ছিল। হ্যাঁ, খুব বেশি দিন নেই কিন্তু আমাদের, আপনাদের 1 মাসের হয়তো কিছু বেশি আছে আপনাদের ফাইনাল এক্সাম। সো এখন যদি জাস্ট ওই অনলাইন ক্লাস বলে জাস্ট পড়াশোনার থেকে দূরে থাকেন, একটা কিছু পড়ালে ভুলে যান, রেসপন্স করেন না, দেখে বলা লাগবে, রিপিট করা লাগবে, এই টেন্ডেন্সি থাকলে জীবনেও আপনারা কিন্তু এক্সামে ভালো করতে পারবেন না, কোনো কিছু শিখতে পারবেন না। হ্যাঁ, সো রেসপন্স করতে হবে, কোনো একটা জিনিস শিখালে শিখতে হবে, পারতে হবে। হ্যাঁ, so আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ চ্যাপ্টার গুলো দেখেন, এখানে 69টা স্লাইড, সব কিন্তু আমরা এখান থেকে দেখাচ্ছি না। এটাও হয়তো আমরা করতে পারতাম, বেসিক আলোচনা করে একটা ম্যাথ করে, ঠিক আছে, বাকিটা আপনারা দেখেন। বিকজ ইউনিভার্সিটিতে আমরা কিন্তু নিয়ম হচ্ছে স্কুল কলেজের মতো হাতে কলমে ম্যাথ করে দেওয়া না বাচ্চাদের মতো। ইউনিভার্সিটিতে আমরা কি করি? লেকচার ডেলিভারি দিই। লেকচার কথাটা কিসের সাথে যায়? ইউনিভার্সিটির সাথে যায়। লেকচারের মিনিং আছে। লেকচারের মিনিং হলো কোন একটা টপিক নিয়ে আপনার ইনস্ট্রাক্টর বা যিনি লেকচার দেবেন তার নলেজ শেয়ার করবেন, সেই রিলেটেড সবকিছু কিন্তু স্টুডেন্টরা পড়তে হবে। বাট তারপরে আমরা যতদূর সম্ভব গুছিয়ে কিন্তু দিচ্ছি। এখন এতটুকু যদি নিতে না পারেন যে আপনারা রেসপন্স করতে পারবেন না, লাস্ট উইকের ওয়েডনেসডেতে আপনারা এই টার্মটা পড়েছেন বা এই টার্ম রিলেটেড একটা চ্যাপ্টার পড়েছেন, এখন বলতে পারছেন না, জাস্ট 2-1 জন রেসপন্স করছেন, এরকম হলে হবে না। এটা মাথায় রাখতে হবে। দিস ইজ টু ব্যাড অ্যান্ড আনপ্রফেশনাল। যা লাস্ট ক্লাসে পড়েছি, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু ক্যাপচার দোজ। এটা মাথায় রাখতে হবে। সো চ্যাপ্টার 6 এ ইনভেন্টরি নিয়ে ডিটেইলস আমরা ডিসকাশন করব। আমি যদি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ড ফাইল আপনাদেরকে বলি চ্যাপ্টার 6 এ আমরা কি পড়ব, সেটা যদি একটু দেখাই। ফার্স্ট অফ অল, ইনভেন্টরিটা কি? যে প্রোডাক্টটা নিয়ে বিজনেসটা করা হচ্ছে সেটাকে বলা হয় ইনভেন্টরি। যে প্রোডাক্টটা কাস্টমারদের কাছে সেল করা হবে। সো চ্যাপ্টার 6 ইজ অল অ্যাবাউট ইনভেন্টরি, দ্য প্রোডাক্ট। এখন ইনভেন্টরি কি নিয়ে চ্যাপ্টার 6 এ ডিসকাস করা হয়েছে, এটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। সাপোজ আমি শার্ট সেল করি, বিভিন্ন জায়গা থেকে শার্ট কিনে এনে কাস্টমারদের কাছে সেল করি, আমার একটা ছোট আউটলেট আছে। হুম, আমার বিজনেসের নাম ধরেন এবিসি লিমিটেড বা এবিসি ট্রেডার্স। সো আমি কাস্টমারদের কাছে শার্ট সেল করে থাকি। ধরেন সব শার্ট অলমোস্ট সেম কোয়ালিটি, সেম ফেব্রিক্স, হ্যাঁ, সেম কমফোর্ট, ক্যারেক্টারিস্টিক্স, ফিচার সেম, সেম জিএসএম দিয়ে বানানো এগুলো। এখন সাপোজ কোন একটা বছরের জানুয়ারির 1 তারিখে আমার বিজনেসে বছরের শুরুতে ধরেন 200টা শার্ট ছিল, থাকে না এরকম? ধরেন আগের বছর বিজনেস করতে করতে 200টা শার্ট সেল হয়নি, সেটা দিয়েই তো এই বছরেরটা শুরু করতে হবে। সো বছরের শুরুতে আমার কাছে 200 পিস শার্ট ছিল, সো 200 ইউনিটস অফ শার্টস। সো মনে রাখবেন, এই যে কোনো একটা নির্দিষ্ট সময়ের শুরুতে যে প্রোডাক্টটা থাকে বা যেটা দিয়ে বিজনেসটা শুরু করতে হয়, এটাকে বিজনেসের ল্যাঙ্গুয়েজে বলা হয় বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি। ইনভেন্টরি মানে কি? একটু আগে বলেছি প্রোডাক্ট, আর যেন বলতে না হয়। মানে কোন একটা নির্দিষ্ট সময়, বিগিনিং মানে কি? শুরু। কোন একটা নির্দিষ্ট সময় শুরুতে আমার কাছে যে পরিমাণ প্রোডাক্ট ছিল, সো আমার কাছে 200 ইউনিট শার্ট ছিল, দ্যাট ইজ মাই বিগিনিং ইনভেন্টরি। সো বিগিনিং যদি হয়, নিশ্চয়ই এন্ডিংও থাকে। ধরেন
এটা 2024 সালের আমি জানুয়ারি মাসের কথা বলছি। তো 2024 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এভাবে করতে করতে 12টা মাস বা একটা বছর শেষ হলো। তো বছর শেষে দেখলাম যে 100 ইউনিট প্রোডাক্ট আমার সেল হয়নি, রয়ে গিয়েছে। কাস্টমারদের কাছে সেল হয়নি, যেটা আমার অর্গানাইজেশনে রয়ে গিয়েছে, যেটা কি আনসোল্ড। তার মানে কি বছরের শেষে। সো বছরের শেষে বা কোনো একটা নির্দিষ্ট সময়ের শুরুতে যে পরিমাণ প্রোডাক্ট থেকে যায়, রয়ে যায়, অর্থাৎ কেন রয়ে যায়, সেল হয় না, এটাকে বলা হয় এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং মানে কি, শেষ। তাহলে একটা নির্দিষ্ট সময় শেষ। আর ইনভেন্টরি মানে কি, প্রোডাক্ট। ইনভেন্টরি মানে কি, প্রোডাক্ট। সো কোনো একটা নির্দিষ্ট সময় শুরুতে যে পরিমাণ প্রোডাক্ট থেকে যায় সেটাকে বলা হয় এন্ডিং ইনভেন্টরি। সো বিগিনিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি, এটা মাথায় রাখবেন। তো জানুয়ারির শুরুতে আমার কাছে 200টা শার্ট ছিল। এখন জানুয়ারির 5 তারিখে চিন্তা করলাম না এই বছরে তো আমার আরো শার্ট সেল হবে, শুধু 200টা শার্ট দিয়ে হবে না। আমি কি করলাম, যে আমার কোনো একজন ভেন্ডরের কাছ থেকে, যারা আমাকে শার্ট সাপ্লাই দেয়, তাদের কাছ থেকে আমি আরো প্রায় 500 ইউনিট শার্ট পারচেস করেছি। আরো 500টা শার্ট আমি কিনেছি। ওকে। সো এই ধরনের বিজনেসে যেটা হয়, আগে বেশি বেশি করে প্রোডাক্ট কিনে রাখতে হয়, দেন সেল করে থাকে নর্মালি। সো সাপোজ জানুয়ারির 8 তারিখে আমি আরো 850টা প্রোডাক্ট বা শার্ট পারচেস করলাম। আমি আরো কি 850 পিস শার্ট পারচেস করলাম। এই, তো এখন জাস্ট একটু হিসাব করে আমাকে বলেন তো, আপনার কাছে এখন টোটাল শার্ট কয়টা আছে? এই যে 200 প্লাস 500 প্লাস 850, কতগুলো শার্ট আছে বলেন? তখন 150। টোটাল 1550টা শার্ট আমার কাছে আছে। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে এখান থেকে কাস্টমারদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট সেল করা। এখন সাপোজ জানুয়ারির 12 তারিখে একজন কাস্টমার, সে আমাকে ফোন করলো বা সে আমাকে আমাকে অ্যাপ্রোচ করলো যে সে আমার কাছ থেকে টোটাল 900টা শার্ট কিনতে চায়। সে আমাকে 900 পিস শার্টের অর্ডার করলো। সে একজন কাস্টমার কি করলো, আমাকে 900টা শার্ট সেল করার জন্য অর্ডার দিল। মানে এখন আমার কাছে এখন যে 1550টা শার্ট আছে, সেখান থেকে আমার 900 শার্ট কাস্টমারের কাছে সেল করতে হবে। ওকে। এখন আমি ধরে নিচ্ছি যে এই যে দেখেন, আমার কাছে 3টা আলাদা আলাদা ডেটে পারচেস করা প্রোডাক্ট আছে। একটা ছিল যে আগে থেকেই ছিল জানুয়ারির 1, তারপর জানুয়ারি 5, জানুয়ারি 8। আমি ধরে নিচ্ছি সব প্রোডাক্ট বা শার্ট, যেহেতু শার্ট দিয়ে এক্সাম্পলটা দিলাম, সবগুলো শার্টের ফিচার সেম, কোয়ালিটি সেম, ফেব্রিক সেম, নো ডিফারেন্স। হ্যাঁ, হয়তো দাম কম বেশি হতে পারে, বিকজ ইনফ্লেশনের সময় কি হয়, যতই আমি পারচেস করতে থাকি দাম বাড়তে থাকে, যেমন বাংলাদেশে যেটা হয়। বুঝতে, সো দাম এদিক সেদিক হতে পারে, বাট ইট ডাজন্ট ম্যাটার, বাট শার্টের কোয়ালিটি সেম, নেচার সেম। ওকে। এখন আমাকে বলেন যে এই যে 1550টা শার্টের মধ্যে থেকে আমাকে 900টা শার্ট সেল করতে হবে। অর্থাৎ আমার কাছে এখন 3টা আলাদা আলাদা ডেটে পারচেস করা একই ধরনের প্রোডাক্ট আছে। সো আমি যে 900টা প্রোডাক্ট সেল করতে হবে, এইটার জন্য সবার আগে আমি কোন ডেটের প্রোডাক্টগুলো আমার আগে সেল করতে হবে বা আগে সেল করা উচিত বা আমি আগে সেল করব? এনি আইডিয়া? জানুয়ারি 1। জানুয়ারি 1 কেন? ওটা আগে কিনছি, মানে আগে ছিল এই জন্য। আচ্ছা, আর কেউ, এনিওয়ান? যে এখন আমার কাছে যে 1550টা শার্ট আছে সেখান থেকে 900টা শার্ট আমার সেল করতে হবে। তো এখান থেকে সবার আগে আমার কোন শার্টগুলো আগে দিয়ে দেওয়া উচিত? রেসপন্স করবেন, अगेन চুপ থাকবেন না। আই ওয়ান্ট রেসপন্স। স্যার, if we are going with the FIFO method, then হচ্ছে আমাদের ফার্স্টে জানুয়ারির 1 তারিখে আচ্ছা, যেগুলো কিনছি ওগুলো মেথডগুলো সেল করতে সম্পর্কে আমি একটু পরে ডিসকাস করি, বিকজ দ্যাট ইজ দ্য মেইন লার্নিং অবজেক্টিভ। তো সো ওগুলো আমি একটু মানে যখন সলিউশন বলবো তখন ওইটা বলবো, হ্যাঁ। বাট ইওর স্টেটমেন্ট ইজ কারেক্ট সো ফার, হ্যাঁ। সো বলেন যে এখানে যে 3টা আলাদা আলাদা ডেটে পারচেস করা প্রোডাক্ট আছে, তার মধ্যে থেকে সবার আগে কোনটা আমার সেল করা উচিত? এই চ্যাপ্টারে বেসিক্যালি আমরা এই জিনিসটাই কভার করার চেষ্টা করব
সেবার জানবো যে যখন আমার কাছে মাল্টিপল ডেটে পারচেস করা প্রায় একই ধরনের প্রোডাক্ট থাকবে, যেগুলোর কোয়ালিটি সেম, ক্যারেক্টারিস্টিক সেম, ফিচার্স সেম, নাথিং ডিফারেন্স অথবা কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই, তখন কোন প্রোডাক্ট আমার সবার আগে সেল করতে হবে। সো আমি যদি এবার ডিরেক্ট আনসারটা বলি যেখান থেকে কোন প্রোডাক্টগুলো আমার সবার আগে সেল করা উচিত, আনসারটা হচ্ছে ইট ডিপেন্ডস। এই ধরনের ডিসিশন নেওয়ার জন্য দেয়ার আর সেভারাল মেথডস আর টেকনিক্স। এখানে বেশ কিছু টেকনিক আছে, ওই টেকনিকের উপর বা মেথডের উপর বেস করে আমি ডিসিশন নিব যে কোন প্রোডাক্টগুলো আমার সেল করা উচিত। যেমন আমি যদি মানে নর্মালি একটু যদি বলি যে সেটা হচ্ছে যে ধরেন যদি এমন হতো, আমি তো এখানে শার্ট দিয়ে এক্সাম্পল দিয়েছি, বাট যদি এমন হতো যে ধরেন এমন কিছু আইটেম যেগুলো খুব বেশি দিন ওয়্যার হাউসে রাখলে পচে যাবে, যেগুলোর এক্সপায়ারি ডেট খুব লিমিটেড থাকে, যেমন কোনো একটা কেমিক্যাল প্রোডাক্ট যেগুলো এক্সপ্লোশন হতে পারে, কোনো একটা ফ্রোজেন আইটেম খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, যদি ওরকম প্রোডাক্ট হতো তখন বলেন কোন প্রোডাক্ট আমার সবার আগে সেল করা উচিত? বুঝে নেওয়ার কথা আমি বলেছি, আমি তো এখানে শার্ট দিয়ে এক্সাম্পল দিয়েছি। যদি শার্টের কথা না বলে সাপোজ কোনো একটা ফ্রোজেন আইটেমের কথা বলতাম বা একটা কেমিক্যাল আইটেমের কথা বলতাম, যে যেগুলোর আপনার এক্সপায়ারি ডেট খুব দ্রুত শেষ হয়ে যায়, হ্যাঁ, কেমিক্যাল জিনিস রিয়েকশন হতে পারে, তো এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে কোন প্রোডাক্টগুলো আমার আগে সেল করে দেওয়া উচিত হবে? স্যার যেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ওগুলা। হ্যাঁ, সেগুলো কোনগুলো, 1 তারিখ নাকি 5 তারিখ নাকি 8 তারিখ, কোন দিকের প্রোডাক্ট? 1 তারিখের গুলা। 1 তারিখে, কারণ এটা সবার আগে কিনেছি, এটা বেশি দিন রাখলে ইট ক্যান বি ডেঞ্জারাস, আর কোনো একটা রিয়েকশন হতে পারে। সাপোজ এবার ধরেন যদি কোনো টেকনোলজিক্যাল আইটেম হয় বা ফ্যাশনেবল আইটেম হয়, সেই ক্ষেত্রে কোন প্রোডাক্ট সবার আগে আমার সেল করতে হবে, সেল হয়ে যাবে যদি টেকনোলজিক্যাল বা কোনো একটা ফ্যাশনেবল আইটেম হয়? সাপোজ শুরুর দিকে প্রোডাক্টগুলো আমার কাছে iPhone 5, iPhone 7, iPhone 8 এন্ড সো iPhone 11, আর লাস্টের দিকে প্রোডাক্ট হচ্ছে আইফোনের সব লেটেস্ট এডিশন গুলো, কোনটা আমার আগে সেল হবে? লেটেস্ট ভার্সনেরটা স্যার। লেটেস্ট গুলো, দ্যাটস ইট, কমন সেন্স অ্যাপ্লাই করলেই তো বোঝা যায়। সো যখন টেকনোলজিক্যাল আইটেম হবে, টেকনোলজিক্যাল জিনিস যতই আপডেট হবে, আগেরটা কি হবে, আস্তে আস্তে ডিমান্ড কমে যাবে, সো তখন আমার শেষেরটাই আগে সেল করতে হবে। সো এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে পড়া ট্রাই করব, যে যখন আমার কাছে মাল্টিপল ডেটে পারচেস করা একই ধরনের প্রোডাক্ট থাকবে, তখন কোন প্রোডাক্ট সবার আগে সেল করতে হবে এবং কোনটা হয়তো সেল হবে না। অ্যাগেন বলছি যে এই ডিসিশনটা ডিপেন্ড করছে দ্য পার্টিকুলার মেথড দ্যাট আই এম ফলোইং। এইসব ব্যাপারে ডিসিশন নেওয়ার জন্য বেশ কিছু মেথড আছে, এক এক ধরনের বিজনেস এক এক ধরনের মেথড ফলো করে তাদের বিজনেসের নেচার অনুযায়ী, প্রোডাক্টের নেচার অনুযায়ী, বাট আমাদের কম বেশি সবগুলোই শিখতে হবে। তো কোনো কোনো মেথড অনুযায়ী দেখবেন যে শুরুর প্রোডাক্ট আগে সেল করে দিতে হবে। ওই যে যেটা বললাম যে যখন ওই যে কোনো কেমিক্যাল জাতীয় আইটেম থাকবে, ফ্রোজেন আইটেম থাকবে, যেগুলো খুব সহজে আপনার কোনো একটা রিয়েকশনের ইস্যু হতে পারে। আবার কিছু কিছু মেথড বলবে যে না, রিসেন্ট প্রোডাক্ট লেটেস্ট, যে সেগুলো আগে সেল করো। আবার কোনো কোনোটা মেথড দেখবেন যে বলবে যেহেতু না প্রোডাক্টের নেচার সেম, সবগুলা প্রোডাক্ট আপনি র্যান্ডমলি, যেমন যদি শার্ট হয়, শার্ট হলে আমি কিন্তু র্যান্ডমলি, যেহেতু শার্ট একই, কোনো পার্থক্য নেই, যে কোনো শার্ট আগে সেল করে দিতে পারি, বা দেখতে পারি যে কোন শার্ট আমার খরচ বেশি, তো সেগুলোকে বেশি দামে সেল করতে পারবো, সেগুলো আমি সেল করতে পারি। আবার আরেকটা ইয়ে আছে, সেটা যদি কাস্টমার আমাকে স্পেসিফিক বলে দেয় যে আপনি লেটেস্ট কেনা শার্টগুলো দেবেন বা আগের শার্ট দিলেও সমস্যা নেই, তখন আমি কি কাস্টমারের চাহিদা অনুযায়ী দিব। সো দ্যাট ইজ দ্য থিং। সো এই ডিসিশনটা নেওয়ার জন্য দেয়ার আর সেভারাল টেকনিক্স আর মেথড। এখন আমরা এই মেথডগুলো সম্পর্কে জানবো। আমি স্লাইডের একটু নিচের দিকে যাব, এই যে এখানে এই স্লাইডের নিচে দেখেন 4টা পয়েন্ট দেওয়া আছে, 4টা পয়েন্ট দেওয়া আছে। সো দিস আর দ্য 4 মেথডস। আমি যেটা বললাম না যে এই ডিসিশনটা নেওয়ার জন্য দেয়ার আর সেভারাল মেথডস আর টেকনিক্স, এই 4টা মেথড আছে, এগুলোর উপর বেস করে আমাকে ডিসিশন নিতে হবে যে কোন প্রোডাক্ট সবার আগে আমার সেল করতে হবে। সো মেথডগুলো কি কি? প্রথমটা বলেছে স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড, তারপরেরটা বলেছে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, তারপর বলেছে লাস্ট ইন ফার্স্ট আউট মেথড, এন্ড ফাইনালি বলেছে অ্যাভারেজ কস্ট মেথড। এই 4টা মেথডের উপর বেস করে, 4টা মেথড বলতে যেটা আমি পার্টিকুলার আমার বিজনেসের জন্য অ্যাপ্লিকেবল, সেই অনুযায়ী আমি ডিসিশন নেব যে হুইচ প্রোডাক্ট শ্যাল আই সেল ফার্স্ট। তার মধ্যে প্রথম যে
মেথডটা স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড, এটা আসলে এটা কোনো ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন নেই, মানে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে আমাকে কোনো ডিসিশন নিতে হবে না যে কোন প্রোডাক্ট সবার আগে আমার সেল করা উচিত। হ্যাঁ, দেখেন নামটা খেয়াল করেন, স্পেসিফিক আইডেন্টিফিকেশন। যেমন কিছুক্ষণ আগে আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে অনেক সময় কাস্টমার আমাকে বলে দেয় যে এক্স্যাক্টলি এই টাইপের প্রোডাক্ট দেবেন, সেটাকেই কিন্তু বলা হয় স্পেসিফিক আইডেন্টিফিকেশন। যে কাস্টমার যখন আমাকে প্রোডাক্টগুলো স্পেসিফিক আইডেন্টিফাই করে দিবে যে আপনি এই টাইপের বা এই সময়ের প্রোডাক্টগুলো দেবেন, তখন আমরা কি কাস্টমার যেভাবে স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করে দেয় সেই প্রোডাক্টগুলোই দিয়ে দিই, সেটাকে বলা হয় স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড। এটা কোনো ম্যাথমেটিক্যাল কোনো ধরনের ইমপ্লিকেশন নেই। ম্যাথমেটিক্যাল ইমপ্লিকেশন আছে এই তিনটা মেথডে। কি কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট মেথড, অ্যাভারেজ কস্ট মেথড। সেখান থেকে এখানের মধ্যে আমরা এই দুইটা মেথডে ফোকাস করব বেশি, যে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট মেথড। আর প্রিভিয়াসলি যারা অ্যাকাউন্টিং করেছেন, আমি যদি এক কথায় বলি, এই দুইটা নাম দেখে বুঝতে পারছেন হয়তো যে আমাদের এই চ্যাপ্টারে আমরা মেইনলি আমরা কি জানবো। হ্যাঁ, ফিফো লিফো যেটাকে আমরা বলি, হ্যাঁ অলরেডি একজন বলেছিলেন। এই তো এখন আমরা যেটা করবো, গ্র্যাজুয়ালি এই মেথডগুলো সম্পর্কে জানবো, আর এই মেথডগুলো অনুযায়ী আমার ওই ডিসিশনটা কি হবে যে কোন প্রোডাক্ট আমার সবার আগে সেল করা উচিত, সে ব্যাপারে আমি ডিসিশন নিই। এখন এই স্লাইডে একটা ভালো কাজ করেছে, যেমন আমি যে এক্সাম্পলটা বলেছি সেটা একটা শার্ট দিয়েছিল, তো আপনাদের স্লাইডে বা বইয়েও আছে, সেটা হচ্ছে তার একটা টেলিভিশনের এক্সাম্পল দিয়েছে। যে আমার কাছে এরকম মাল্টিপল ডেটে পারচেস করা বেশ কিছু টেলিভিশন আছে, সেখান থেকে কিছু টেলিভিশন আমাকে সেল করতে হবে, তো কোনগুলো আমার সেল করতে হবে বা সেল করেছি এটা। তো আমি ওই স্লাইডের এক্সাম্পলে চলে যাই। এখানে দেখেন বলেছে যে কি বলেছে, যে ক্রিভিটস টেলিভিশন কোম্পানি একটা বিজনেসের নাম, সাপোজ এটা আমাদের বিজনেস বা আমার বিজনেস, পারচেসেস 3 আইডেন্টিক্যাল 50 ইঞ্চেস টেলিভিশন। তিনটা আইডেন্টিক্যাল মানে কি? সেম, একই ধরনের, তিনটা একই ধরনের। দেখেন বলেই দিয়েছে 50 ইঞ্চেস টেলিভিশন, সবগুলোর স্ক্রিন ডাইমেনশন সেম, সবগুলোর সাইজ হচ্ছে 50 ইঞ্চি। টেলিভিশন পারচেস করেছে অন ডিফারেন্ট ডেটস, তিনটা আলাদা আলাদা ডেটে, এট দ্য কস্ট অফ $700, $750 অ্যান্ড $800। একটার কস্ট ছিল 700, আরেকটা 750, আরেকটা 800। আমি বললাম প্রাইস ডিফারেন্ট হতেই পারে, কারণ এখন বাংলাদেশে বর্তমানে কি হচ্ছে, দিন যতই যাচ্ছে সবকিছুর দাম কিন্তু বাড়ছে, ইনফ্লেশনের সময় এরকম হতেই পারে। বাট এটা দেখেন এখানে দেওয়া আছে ইনফরমেশন, দ্য পারচেস। প্রথম টেলিভিশনটা হয়তো ফেব্রুয়ারির 3 তারিখে কিনেছে, যেটার দাম ছিল $700, এটা। পরেরটা হয়তো কিনেছে মার্চের 5 তারিখে 750 করে, এবং লাস্টেরটা কিনেছে মে মাসের 22 তারিখে 800 করে, এটা। তারপর আরো বলা আছে দেখেন, ডিউরিং দ্য ইয়ার, মানে ওই বছরেই ক্রিভিটস মানে এই কোম্পানিটার নাম, সোল্ড 2 সেটস, মানে যে তিনটা টেলিভিশন আছে, দেখেন আমার কাছে কতগুলো টিভি আছে, তিনটা, সেখান থেকে তারা 2টা সেল করেছে, এবং এক একটার সেলিং প্রাইস, যেটা আমাকে বিক্রয় মূল্য বলে, $1200, মানে এক একটা $1200 করে সেল করেছে। এই ইনফরমেশনটা এখানে দেওয়া আছে। হয়তো তারা জুনের 1 তারিখে ওই যে তিনটার মধ্যে 2টা টেলিভিশন সেল করেছে, এক একটা যদি $1200 হয় তাহলে দুইটা কত? $2400। তো দিস ইজ দ্য সেলিং প্রাইস। এই তার মানে এখানে দেখবেন যে আমাকে কি জানতে চাইবে, যে আমি এই তিনটা টেলিভিশনের মধ্যে কোন দুইটা সেল করেছি, প্রথমটা দ্বিতীয়টা, নাকি দ্বিতীয়টা তৃতীয়টা, নাকি প্রথমটা শেষেরটা। সো এবার বলি যে এই চ্যাপ্টারে মেইনলি আপনাদের থেকে কি জানতে চাইবে, আপনাদের এরকম একটা সিচুয়েশন দেওয়া থাকবে, যদি এটা খুবই সহজ যে তিনটা থেকে 2টা সেল করেছে, একটা সেল হয়নি, বাট এত সহজ থাকবে না, কোয়ান্টিটি অনেক বেশি থাকবে। দেখবেন যে 1000-2000 প্রোডাক্টের মধ্যে থেকে আমার 600 প্রোডাক্ট সেল হয়েছে, 650 প্রোডাক্ট সেল হয়েছে, বাকিটা সেল হয়নি, এভাবে দেওয়া থাকবে। বাট জাস্ট ধরে নিচ্ছি এরকম একটা সিচুয়েশন দেওয়া থাকবে, এটার উপর বেস করে আপনাকে বলবে যে ওই যে আমি যে মেথডগুলো একটু আগে বললাম, ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, এগুলো সম্পর্কে একটু পরে আমরা আরেকটু ডিটেলস জানবো। সেই মেথডগুলো ফলো করতে বলবে এবং ডিসিশন নিতে বলবো যে যেই প্রোডাক্টগুলো আমার সেল হয়েছে সেটার ভ্যালু কত ছিল, আর যেই প্রোডাক্ট আমার সেল হয়নি সেটার ভ্যালু কত ছিল। দেখেন আমি আরেকটু সহজ করে দিই, এখানে আমার টেলিভিশন ছিল কয়টা বা প্রোডাক্ট ছিল কয়টা? 3টা। সেখান থেকে সেল করেছি কয়টা? 2টা। তাহলে সেল হয়নি কয়টা? একটা। তার মানে একটা আনসোল্ড আছে। তো একটু আগে আমি বলেছিলাম যে কোনো একটা নির্দিষ্ট সময় শেষে যে প্রোডাক্টগুলো আনসোল্ড থেকে যায় সেটাকে যেন কি বলে? এন্ডিং ইনভেন্টরি।
তা আপনাকে এটা জানতে চাইবে যে যেই প্রোডাক্ট দুটো সেল করে সেটা আমার কস্ট কত ছিল, বা এগুলো কিনতে আমার খরচ কত হয়েছিল, আর যে প্রোডাক্টটা সেল হয়নি সেটার ভ্যালু কত। এই তো একটু পরেই রিকোয়ারমেন্টে যাব, দেখবেন রিকোয়ারমেন্ট দেখলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। বাট বিফোর গোয়িং দ্যাট, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে। ওকে, দেখেন রিকোয়ারমেন্ট কি বলেছে, তিনটা রিকোয়ারমেন্ট। নাম্বার এ, ক্যালকুলেট কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডটা কি, দেখেন গুডস মানে কি প্রোডাক্ট, গুডস সোল্ড মানে প্রোডাক্ট বিক্রি হয়েছে, আর কস্ট মানে যেই প্রোডাক্ট আমি সেল করেছি সেটার কস্ট, কস্ট অফ দ্য প্রোডাক্টস দ্যাট হ্যাজ বিন সোল্ড। এক কথায় কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডটা কি, যে প্রোডাক্ট আমি সেল করেছি সেটার পেছনে আমার কস্ট কত ছিল। কস্ট কোনগুলো, এগুলো। তার মানে আমি তিনটা থেকে কয়টা সেল করেছি, দুইটা। সো কোন দুইটা এবং সেগুলোর পেছনে আমার কস্ট কত ছিল সেগুলো বের করতে বলেছে। অ্যান্ড এন্ডিং ইনভেন্টরি, তার মানে কি এন্ডিং ইনভেন্টরি যেন কি, একটা নির্দিষ্ট সময় শেষে যে প্রোডাক্টটা থেকে যায়, যেটা সেল হয় না, যেটাকে আমরা আনসোল্ড প্রোডাক্ট বলতে পারি, সেটার অ্যামাউন্টটা বের করতে বলেছে, যে কোনটা সেল হয়নি এবং সেটার অ্যামাউন্টটা কত। এবং প্রথমে আমাকে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডটা অ্যাপ্লাই করতে বলেছে। একইভাবে বি নাম্বারেও দেখবেন সেম রিকোয়ারমেন্ট, ক্যালকুলেট দ্য কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড এন্ডিং ইনভেন্টরি আন্ডার লাস্ট ইন ফার্স্ট আউট মেথড। একইভাবে সি নাম্বারেও ক্যালকুলেট দ্য কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড এন্ডিং ইনভেন্টরি আন্ডার ওই যে আরেকটা যে মেথড ছিল, ওয়েটেড অ্যাভারেজ মেথড, সেটা। এগেইন দুইটা রিকোয়ারমেন্ট, আমাকে প্রত্যেকটা আলাদা আলাদা মেথডে বের করতে হবে যে প্রোডাক্টগুলো সেল হয়েছে সেটার পেছনে আমার কস্ট কত ছিল, আর যে প্রোডাক্টগুলো সেল হয়নি অর্থাৎ এন্ডিং ইনভেন্টরি সেটার ভ্যালু কত ছিল। দেখবেন এই দুইটাই রিকোয়ারমেন্ট। হ্যাঁ, আরো টুকটাক ছোটখাটো রিকোয়ারমেন্ট থাকে, বাট মেজর আপনার কি পয়েন্ট অফ কনসার্ন হচ্ছে এই জায়গাটা। সো বিফোর সলভিং দ্য ম্যাথ, আমাদেরকে আগে মেথডগুলো সম্পর্কে জানতে হবে, তাই না? ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড সম্পর্কে জানতে হবে, লাস্ট ইন ফার্স্ট আউট মেথড সম্পর্কে জানতে হবে। সো লেটস নো অ্যাবাউট ইট। ফার্স্ট অফ অল, ফার্স্ট ইন ফার্স্ট আউট এই মেথডটাকে সংক্ষেপে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা নিয়ে বা অ্যালফাবেটটা নিয়ে FIFO বলা হয়, ফিফো, ফিফো মেথড। ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো মেথড। এখন কোশ্চেন হচ্ছে এই মেথড অনুযায়ী বা এই মেথডটা ফলো করলে আমাকে কোন প্রোডাক্ট সবার আগে সেল করতে হবে, বা এই ব্যাপারে এই মেথডটা কি বলে। আমি এক কথায় বলবো, নামটা খেয়াল করেন, ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্টে ইন হচ্ছে, ফার্স্টে আউট হচ্ছে। আপনারাই বলেন, লাস্ট ক্লাসও পড়েছেন, একটা প্রোডাক্ট ইন কখন হয়, পারচেস করলে নাকি সেল করলে? একটা প্রোডাক্ট কখন হয়, পারচেস করলে নাকি সেল করলে? পারচেস করলে। Good. আর একটা প্রোডাক্ট আউট কখন হয়? সেল করলে। ফার্স্টে যেটা ইন হবে, ফার্স্টে সেটা আউট হয়ে যাবে। তার মানে কি, এই মেথডের রুলসটা আপনারাই বলেন তো, হোয়াট ডাজ ইট মিন? ফার্স্টে যেটা পারচেস করা হয়েছে ওইটা ফার্স্টে সেল করতে হবে। সো ভেরি গুড, দ্যাট ইজ দ্য থিং। সো এই মেথডের রুলসটা হচ্ছে, যেই প্রোডাক্টটা ফার্স্টে ইন হবে মানে ফার্স্টে পারচেস করব, সেটাই সবার আগে আউট করে দিতে হবে, সেল করে দিতে হবে। আবারও যদি বলি, এই ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডের রুলসটা হচ্ছে, যেই প্রোডাক্ট আমি সবার শুরুতে পারচেস করব, সবার আগে পারচেস করব, সেগুলো সবার আগে সেল করে দিতে হবে। তার মানে শুরুর প্রোডাক্ট শুরুতে সেল করতে হবে। সো দ্যাট ইজ দ্য রুল। সো ফিফো মেথড টেলস দ্যাট যে প্রোডাক্টগুলো আমি সবার শুরুতে কিনেছি সেগুলোই সবার আগে সেল করতে হবে। আচ্ছা, সো ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডের রুলসটা কি, যে প্রোডাক্ট সবার আগে আমি পারচেস করব সেটাই সবার আগে সেল করতে হবে। আচ্ছা, এখন আমার যদি আবার ম্যাথে চলে যাই, সাপোজ আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডটা ফলো করছি, তার মানে এই মেথডের রুলসটা কি, যে প্রোডাক্ট সবার আগে আমি কি পারচেস করব সেটাই সবার আগে সেল করতে হবে। তার মানে এখন আমার কাছে ফেব্রুয়ারি 3, মার্চ 5, মে 22 এই তিনটা আলাদা আলাদা ডেটে পারচেস করা প্রোডাক্ট আছে, সেখান থেকে আমি দুইটা সেল করতে হবে। তার মানে আপনারাই বলেন,
এই দুইটা প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে যে তিনটা আলাদা আলাদা ডেটে পারচেস করা প্রোডাক্ট আছে, আমি যদি ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড ফলো করি, সবার আগে আমার কোন টেলিভিশনটা সেল করতে হবে? ফেব্রুয়ারি 3। ফেব্রুয়ারি 3। কেন? এটা আমি সবার আগে কিনেছিলাম, তাই না? তাহলে সবার আগে আমি এটা সেল করব, গেল। আর কয়টা সেল করতে হবে? একটা। তো আমি কোনটা করব, মার্চ 5 নাকি মে 22? মার্চ 5। মার্চ 5। কেন? এই দুইটার মধ্যে কম্পারেটিভলি এটা আমি শুরুতে কিনেছি। তার মানে আমি যে দুইটা টেলিভিশন সেল করেছি সেটা কোনটা? ফেব্রুয়ারি 3, মার্চ 5। এখন আমাকে বলেছে কস্ট অফ গুডস, মানে যে প্রোডাক্ট দুইটা আমি সেল করেছি সেগুলোর কস্ট। তার মানে কোন দুইটা? এই দুইটা আমি সেল করেছি, সেই দুটোর কস্ট কত? 700 আর 750 যোগ করবেন 1450। আর বলেছে এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি মানে কি? যে প্রোডাক্টটা সেল হয়নি সেটার ভ্যালু। এই দুইটা সেল হয়েছে, সেল হয়নি কোনটা? এটা। তার মানে ফিফোতে শুরুর দিকের প্রোডাক্ট সেল হয়, আর সেল হয় না কোনটা? শেষের দিকের প্রোডাক্ট। দেখেন মে 22। তার মানে এই প্রোডাক্টটা সেল হয়নি, সেটার ভ্যালু কত? 800। এনি কোয়েশ্চেন? ওকে, আমি একটু সলিউশনটা দেখি এবার কি বলেছে। এই যে একটু পড়ে দেখেন, দেখেন একই জিনিসই বলেছে, যদিও আমাদের সলিউশনটা এত সহজ বোঝা 2-3 লাইনে লিখে দিলে হবে না, বাট বেসিকটা বোঝার জন্য এক্সাম্পলটা দিয়েছে, দেখেন বুঝেন কিনা। এনি কোয়েশ্চেন? ওকে, নেক্সট আমরা এবার বি নাম্বারে বলেছিল সেম জিনিস, কস্ট অফ গুডস সোল্ড এবং এন্ডিং ইনভেন্টরি লাস্ট ইন ফার্স্ট আউট মেথডে করার জন্য। লাস্ট ইন ফার্স্ট আউট, আগে আমরা এই মেথড সম্পর্কে একটু ব্রিফলি জানি। কি বলেছে? লাস্ট ইন ফার্স্ট আউট, অ্যাগেইন এই মেথডটাকে সবগুলো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বা অ্যালফাবেটটা নিয়ে এটাকে বলা হয় যে দেখেন LIFO, লিফো বা লিফো মেথড। সো লাস্ট ইন ফার্স্ট আউট বা লিফো মেথড। এখন কোশ্চেন হচ্ছে এই মেথডের রুলসটা কি? দেখেন লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে ইন হচ্ছে কিন্তু ফার্স্টে আউট হয়ে যাচ্ছে। অ্যাগেইন ইন কখন হয়? একটা প্রোডাক্ট পারচেস করলে। আউট কখন হয়? সেল করলে। তার মানে লাস্ট ইন ফার্স্ট আউট মেথডের রুলস কি হতে পারে আপনারা বলেন তো? স্যার লাস্টের গুলো আগে সেল করে দিতে হবে। দ্যাট ইজ দ্য থিং। সো এই মেথডের রুলসটা হচ্ছে যেই প্রোডাক্ট আমি সবার শেষে পারচেস করবো, লেটেস্ট, এটাই সবার আগে সেল করতে হবে। তো যেটা আমি লাস্টে ইন করবো অর্থাৎ লাস্টে কিনবো, সেটাই সবার আগে কিনতে হবে, সেল করতে হবে। অর্থাৎ শেষের থেকে সেল করা শুরু করতে হবে, আস্তে আস্তে শুরুর দিকে যেতে হবে, ঠিক ফার্স্ট ইন ফার্স্ট আউটের উল্টা। সো অ্যাগেইন দ্য রুলস অফ লাস্ট ইন ফার্স্ট আউট মেথড ইজ যে প্রোডাক্টগুলো আমি সবার শেষে কিনেছি, একেবারে লেটেস্ট, সেটাই সবার আগে সেল করতে হবে। এই আমি যদি এবার এই মেথডে যদি লাস্ট ইন ফার্স্ট আউট মেথড ফলো করি, সাপোজ আমি লিফো বা লাস্ট ইন ফার্স্ট আউট মেথড ফলো করছি, তো আপনারাই বলেন এখানে আমার যে তিনটা আলাদা আলাদা ডেটে পারচেস করা প্রোডাক্ট ছিল, আমি যদি লাস্ট ইন ফার্স্ট আউট মেথড ফলো করি, রুলসটা কি? শেষের প্রোডাক্ট আমাকে আগে সেল করতে হবে। তো সবার আগে আমার কোন টেলিভিশনটা সেল করতে হবে? মে 22। মে 22। দেখেন, কারণ এটাই আমি সবার শেষে কিনেছি, তাহলে এটা আমি সেল করলাম, গেল। তো আরেকটা আছে মার্চ 5 এর, আরেকটা আছে ফেব্রুয়ারি 3। তো আরেকটা কোনটা আমি সেল করব? মার্চ 5। মার্চ 5, কারণ এই দুইটার মধ্যে থেকে মার্চ 5টা ছিল কি লেটেস্ট। তার মানে এই দুটো টেলিভিশন আমি সেল করলাম, একটা হচ্ছে মে 22 আর একটা হচ্ছে কি মার্চ 5। এখন আমাকে বলেছে ওই যে কস্ট অফ গুডস সোল্ড, যে প্রোডাক্ট দুইটা আমি সেল করেছিলাম সেটার কস্ট কোন দুইটা? লাস্টের দুইটা। তার মানে এই দুইটা যোগ করে দিলেই 800 প্লাস 750, 1550 হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড। আর কি বলেছে? এন্ডিং ইনভেন্টরি, অর্থাৎ যে প্রোডাক্টটা সেল হয়নি সেটার ভ্যালু। তো এই দুইটা সেল হয়েছে, হয়নি কোনটা? দেখেন শুরুরটা। চিন্তা করেন লিফোতে লাস্ট ইন ফার্স্ট আউট প্রোডাক্ট সেল হয়ে যায়, সেল হয় না কোনটা? শুরুর দিকের প্রোডাক্ট। তার মানে কোনটা? এটা। তার মানে এন্ডিং ইনভেন্টরি হচ্ছে এত। এবার আমরা একটা আনসারটা দেখি, দেখেন পড়ে দেখেন।
Any question? Okay. Hey. So that is all about the brief overview about the first in first out and last in first out method. Again আমি যদি একটু সামারি করি, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডের রুলস হচ্ছে যে প্রোডাক্ট আপনি শুরুতে কিনবেন সেগুলো আগে সেল করবেন। ওই যে যেটা বললাম এই মেথডটা হয়তো যে কেমিক্যাল টাইপের বা ফ্রোজেন আইটেমের টাইপের প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আরেকটা কি লাস্ট ইন ফার্স্ট আউট, এটার রুলসটা হচ্ছে যে প্রোডাক্ট আপনি সবার শেষে কিনবেন সেটাই আগে আপনাকে সেল করে দিতে হবে। এখন এই দুইটা মেথড রিয়েল এক্সপ্লিকেশন কিভাবে হয়, কিভাবে ডিসিশন। এর একজন মনে হয় আনমিউট হয়ে আছে, একটু মিউট করবেন, সাউন্ড আসছে। So, আমি একটু এই চ্যাপ্টারের যে এক্সারসাইজ ম্যাটেরিয়াল আছে সেখানে চলে যাই। সো দিস ইজ দ্য এক্সারসাইজ ম্যাটেরিয়াল। এই চ্যাপ্টারে বেশ কিছু ম্যাথ আছে। আমরা যেটা করব প্রথমে এক্সারসাইজ 6.5 সব একটু নোট রাখবেন। এটা আমরা দেখার ট্রাই করব যে ম্যাথটা কেমন বা কি বলেছে বা কিভাবে এই মেথডগুলো অ্যাপ্লাই করতে হয়। এক্সারসাইজ 6.5 এই চ্যাপ্টারে চ্যাপ্টার 6 আপনাদের কিন্তু কিছু ছোটখাটো ডিসিশন মেকিং থিওরিটিক্যালও বলবো না, একটু কনসেপচুয়াল আপনার কি আনসার লিখতে হবে যে আপনাকে এই তাও আপনার এই ফিফো লিফো এগুলোর মেথডের উপর বেস করে আপনাকে কমেন্ট করতে বলবে, সো কমেন্ট করা লাগবে। সো ওই ধরনের কিছু কোশ্চেনও আমরা দেখার ট্রাই করব। দেখেন ভালো করে কোশ্চেনটা খেয়াল করেন। अगेन মেজর রিকোয়ারমেন্ট কি কি থাকে, আপনাকে ফিফো লিফো দুইটা বা যে কোনো একটা বলবো, সেই অনুযায়ী যে প্রোডাক্ট আপনার সেল হয়নি সেটার ভ্যালু আর যে প্রোডাক্ট আপনি সেল করেছেন সেটার ভ্যালুটা বের করতে হবে, আর কিছু না। সোল্ড এবং আনসোল্ড এই দেখেন কি বলেছে, এলসাস বোর্ড সেলস আর স্নোবোর্ড। এলসাস বোর্ড হচ্ছে একটা বিজনেস অর্গানাইজেশনের নাম, তারা স্নোবোর্ড সেল করে, যেটার নাম তারা দিয়েছে এক্সপার্ট, দ্যাট ইজ পপুলার উইথ স্নোবোর্ড এনথুসিয়াস্ট। এটা অতটা ইম্পর্টেন্ট ইনফরমেশন না। ইনফরমেশন রিলেটিং টু এলসাস পারচেস অফ এক্সপার্ট স্নোবোর্ডস ডিউরিং সেপ্টেম্বর ইজ শোন বিলো। মানে সেপ্টেম্বর মাসে তারা হয়তো কিছু প্রোডাক্ট তাদের মানে এক্সপার্ট এই স্নোবোর্ডটা কি প্রোডাক্ট বা ইনভেন্টরি, সো ইনভেন্টরি পারচেস রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়া আছে। কোথায়? এখানে কি দেওয়া আছে, ডেট দেওয়া আছে, তারপর এক্সপ্লেনেশনের জন্য একটা ইয়ে দেওয়া আছে, আর কোয়ান্টিটি দেওয়া আছে, এবং এই কোয়ান্টিটি গুলো তারা কত করে কিনেছিল এক একটা, সেটাকে বলা হয় কি ইউনিট কস্ট বা পার ইউনিট কস্ট, আমরা সবাই জানি। আর টোটাল কস্ট দেওয়া আছে। অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখে তাদের দেখেন বিজনেসে কি বলা আছে, ইনভেন্টরি 26 ইউনিট, তার মানে কি 26টা প্রোডাক্ট আগে থেকে ছিল। সো বছরের বা কোনো একটা নির্দিষ্ট সময়ের শুরুতে যে প্রোডাক্ট আমার অর্গানাইজেশনে থাকে সেটাকে যেন কি বলে, বিগিনিং ইনভেন্টরি। তো এটাকে আমরা চাইলে বিগিনিং ইনভেন্টরি বলতে পারবো না? পারবো। তো সেপ্টেম্বরের 1 তারিখে তাদের অর্গানাইজেশনে আচ্ছা যাই হোক তাদের অর্গানাইজেশনে 26টা প্রোডাক্ট ছিল, এবং সেগুলো তারা যখন কিনেছিল যে সময় প্রত্যেকটার কস্ট পড়েছিল $97। তাহলে মাল্টিপ্লাই করলে কত হয়, সেটা হচ্ছে কি যে টোটাল কস্টে দেওয়া আছে। এরপরে দেখেন সেপ্টেম্বরের 12, 19 এবং 26 তারিখে তারা বেশ কিছু প্রোডাক্ট পারচেস করেছে। সেপ্টেম্বরের 12 তারিখে 45টা প্রোডাক্ট পারচেস করেছে, এক একটার কস্ট 102 করে ছিল, টোটাল কস্ট এত। সেপ্টেম্বরের 19 তারিখে তারা 20টা প্রোডাক্ট কিনেছিল, প্রত্যেকটার কস্ট ছিল 104 করে, টোটাল কস্ট এত। অ্যান্ড ফাইনালি সেপ্টেম্বরের 26 তারিখে তারা 50টা প্রোডাক্ট কিনেছে, যেগুলোর কস্ট ছিল 105 করে, যেগুলোর টোটাল কস্ট ছিল এত। আশা করি ইনফরমেশনটা বুঝতে পেরেছেন। আর উপরে আরেকটা কথাও বলা আছে, দেখেন এই যে এখানে ডিউরিং দ্য সেম মান্থ, মানে ওই মাসেই সেপ্টেম্বরেই 121 এক্সপার্ট স্নোবোর্ডস ওয়ার সোল্ড। তার মানে এই যে যে প্রোডাক্টগুলো এখন আমার কাছে আছে, একটু হিসাব করেন তো আমার কাছে এখন মোট কতগুলো প্রোডাক্ট আছে, 26 প্লাস 45 প্লাস 20 প্লাস 50 কত আসে, কতগুলো প্রোডাক্ট আমার কাছে আছে একটু বের করেন।
141। 141 মানে তার মানে আমার কাছে এই সেপ্টেম্বর মাসে আমি যে যতবার প্রোডাক্ট পারচেজ করেছি আফটার দ্যাট 141টা প্রোডাক্ট আছে, এখান থেকে আমি 121টা প্রোডাক্ট আমার সেল হয়েছিল, তার মানে সেল হয়েছে, তার মানে 141টা প্রোডাক্ট ছিল, সেল হয়েছে কয়টা? 121টা। তার মানে বাকি যেগুলো এগুলো কি সেল হয়েছে নাকি হয়নি? হয়নি। তো যে প্রোডাক্টগুলো সেল হয় না, থেকে যায়, এটাকে চাইলে আমরা কি বলতে পারি? এন্ডিং ইনভেন্টরি। আপনাকে এখন দেখবেন এই একই জিনিসই বলবে যে ফিফো অথবা লিফো বা দুইটাই বলতে পারে যে প্রোডাক্ট সেল হয়নি সেটার ভ্যালু কত, আর বাকি যে প্রোডাক্টগুলো সেল হয়েছে সেগুলোর ভ্যালু কত ছিল। এই দেখেন নাম্বার এ, কম্পিউট দ্য এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং মানে কি? যে প্রোডাক্টটা আনসোল্ড ছিল সেটার ভ্যালুটা বের করতে বলেছে অ্যাট সেপ্টেম্বর 30 অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড, আর যে প্রোডাক্টগুলো সেল হয়েছে সেটার কস্টটা বের করতে বলেছে। হ্যাঁ, যেমন একটা জিনিস বলতে পারেন যে এখানে কস্ট অফ গুডস সোল্ডটা তো আগে বের করতে বলতে পারতো, বাট এন্ডিং ইনভেন্টরি কেন আগে বলেছে? কারণ আমরা যদি এন্ডিং ইনভেন্টরি যে প্রোডাক্টটা সেল হয়নি সেগুলোর ভ্যালুটা আগে বের করি, বাকি কাজটা ইজি হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে, সেটা আমরা ম্যাথ করার সময় বুঝতে পারবো। তো যাই হোক, ইউজিং দ্য ফিফো অ্যান্ড লিফো মেথড, দেখেন আমাকে দুইটা মেথড ইউজ করতে বলেছে। ফার্স্টে আমাকে দেখতে হবে যে ফিফো মেথডে আমি যদি এই ডিসিশনটা নিতে যাই তাহলে কি হবে, যে কোন প্রোডাক্টগুলো আমার সেল হয়েছে এবং সেগুলোর ভ্যালু কত ছিল, আর কোন 20টা প্রোডাক্ট আমার সেল হয়নি এবং সেগুলোর ভ্যালু কত ছিল। একইভাবে দেন আমি লিফো নিব, লিফোতে আমার কস্ট অফ গুডস সোল্ড কত আসে, এন্ডিং ইনভেন্টরি কত আসে, এই। আর এখানে একটা প্রুফের একটা ব্যাপার বলেছে, এটা দেখার দরকার নেই, বলে এক্সামে আসবে না, বলে আপনাদের দেখার দরকার নেই। সো কোশ্চেনে কি জানতে চেয়েছে বা ওভারঅল কোশ্চেনটা, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? বুঝতে পেরেছেন হোয়াট ডাজ দ্য কোশ্চেন ইজ অল অ্যাবাউট? Yes, sir. এনি কোশ্চেন? ওকে, এই নাম্বারের সলিউশনটা আমরা দেখি। আমাকে কি করতে বলেছে, ফিফো এবং লিফো মেথডে যে প্রোডাক্ট আমি সেল হয়নি অর্থাৎ এন্ডিং ইনভেন্টরি সেটার ভ্যালু বের করতে বলেছে, আর যেই প্রোডাক্ট আমার সেল হয়েছে সেটার ভ্যালু বের করতে বলেছে। সো লেটস ডু ইট। সো এই চ্যাপ্টারের ম্যাথে আপনারা যেটা করবেন যে সলিউশন যখন করবেন তখন কিছু ক্যালকুলেশন আপনাকে আগে থেকে বের করে নিতে হবে, কিছু ছোটখাটো ক্যালকুলেশন। হ্যাঁ, সো আপনার কোশ্চেনে কোন মেথড বলেছে, ফিফো বলেছে নাকি লিফো বলেছে নাকি অন্য কোনো মেথড বলেছে নাকি আপনার দুইটাই একসাথে বলেছে, ইট ডাজন্ট ম্যাটার, আগেই কিছু ক্যালকুলেশন করে ফেলবেন। তার মধ্যে একটা কি করবেন যে টোটাল আপনার কাছে কতগুলো প্রোডাক্ট আছে। আমরা তো অলরেডি যে আপনারা বলেছেন 141টা, বাট এইটা আপনাকে বের করে দেখাতে হবে যেহেতু এখানে টোটালটা দেওয়া নেই। আবার এখানে কি এই চারটা আলাদা আলাদা প্রোডাক্টের কস্ট না, বাট ইন টোটাল আমার কত খরচ হয়েছে সেটা আমার বের করতে হবে না। তো এই সবগুলো প্রোডাক্টের কস্ট যোগ করে যত আসে সেটা আপনাকে বের করতে হবে। সো প্রথম কি করতে হবে, কতগুলো প্রোডাক্ট আপনার কতগুলো প্রোডাক্ট আপনার কাছে আছে অর্থাৎ কোয়ান্টিটি টোটাল ইউনিটস সেটা বের করতে হবে, আর এই প্রোডাক্টগুলোর টোটাল কস্ট কত ছিল সেটা বের করতে হবে। তো আমরা একটু এখানে লিখি। তো প্রথমে লিখবো কি, যে জাস্ট এভাবেই লিখলে হবে যে টোটাল ইউনিটস বা টোটাল প্রোডাক্ট বা টোটাল ইনভেন্টরি, যেভাবে লিখেন। তো কিভাবে, 26 প্লাস 45 প্লাস 20 প্লাস 50, এটা কিন্তু অলরেডি আপনারা বলেছেন। সো 141, তার মানে আমার কাছে 141টা প্রোডাক্ট ছিল। এরপরে কি করতে হবে, এই প্রোডাক্টগুলোর কস্ট আমার কত ছিল, মানে চারটা কস্ট যোগ করলে কি টোটাল এই 141টা প্রোডাক্টের কস্ট পেয়ে যাবো না। এই so এটাকে বলা হয় টোটাল কস্ট, যদিও উপরে ওখানে টোটাল কস্ট দেওয়া আছে বাট টোটাল কস্ট বলা যায়। সো টোটাল কস্ট কত, 2522 যোগ 4590 প্লাস 2080 প্লাস 5250, কত আসে? স্যার 14,442। 14,442, এটা। জি স্যার। দরকার হলে আরো দু একজন একটু ক্রস চেক করবেন যে অন্য কোনো অ্যামাউন্ট আসে কিনা। তার মানে আমার কাছে এখন এই যে যত প্রোডাক্ট আছে তার মানে কত, 141, সেটার কস্ট কত, 14,442, সেগুলো কিনতে আমার $14,442 খরচ হয়েছে। এখন একটা জিনিস আপনাদের একটু বলবো,
আচ্ছা, সেটা হচ্ছে এই যে আমরা টোটাল কস্ট আমরা বের করেছি, এই টোটাল কস্টের আরেকটা নাম আছে। এই টোটাল কস্টটাকে বলা হয়, ইনফ্যাক্ট আমরা এই চ্যাপ্টারে এই নামটা দিয়েই জানবো, সেটা হচ্ছে যে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এই টোটাল কস্টটাকে কি বলা হয়? কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এখন কোশ্চেন আছে কেন, দেখেন কি বলেছে, কস্ট অফ গুডস মানে গুডস মানে কি? প্রোডাক্ট, প্রোডাক্টের কস্ট। কোন প্রোডাক্টের কস্ট? দ্যাট আর অ্যাভেলেবল ফর সেল, যেগুলো আমার কাছে সেল করার জন্য অ্যাভেলেবল ছিল। So, আমার কাছে সেল করার জন্য অ্যাভেলেবল প্রোডাক্ট কোনগুলো? এগুলো। সেটার কস্ট কোনটা? এটা। সো দিস ইজ দ্য কস্ট অফ দ্য গুডস দ্যাট ওয়ার অ্যাভেলেবল ফর সেল। এই জন্য আবার টোটাল ইউনিটস যেটা বললাম, এটাকে আবার অনেক সময় বলা হয় যে, অনেক সময় না, এটাকে এটা বলা হয় যে গুডস অ্যাভেলেবল ফর সেল, অর্থাৎ সেল করার জন্য অ্যাভেলেবল প্রোডাক্ট। ওকে, সো এবার দেখেন যে তাহলে এটা মেক সেন্স করবে যে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। সো এই না আমরা হচ্ছে যেটা করব যে প্রথমটার ক্ষেত্রে আমরা টোটাল ইউনিটস বলতে পারি, বাট সেকেন্ডটার ক্ষেত্রে আমরা এখন আর টোটাল কস্ট না বলে এই টার্মটা আমরা ইউজ করব। হ্যাঁ, এটা এই দুইটা ক্যালকুলেশন আপনাকে করে ফেলতে হবে যদি এখানে দেওয়া না থাকে, এবং দেওয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া থাকবে না। পাশাপাশি আরেকটা জিনিস দেখতে হবে, দেখেন যেহেতু আমার সবগুলো প্রোডাক্ট সেল হয়নি, কতগুলো সেল হয়েছে? 121টা, তাহলে সেল হয়নি কয়টা? 20টা। এই ক্যালকুলেশনটা এখানে আপনাদের দেখাতে হবে। সেটা কিভাবে দেখাবেন? অর্থাৎ কতগুলো প্রোডাক্ট আনসোল্ড ছিল। সো যেটা আনসোল্ড থেকে যায় সেটাকে যেন কি বলে? এন্ডিং ইনভেন্টরি। আমরা দেখাবো যে এন্ডিং ইনভেন্টরি ইন ইউনিটস কিভাবে যেন যে বের করেছিলাম উপরে 141 মাইনাস 121 সমান সমান 20। তার মানে ওভারঅল আমার সেপ্টেম্বর মাসে এই 20টা প্রোডাক্ট আমার আনসোল্ড ছিল, 20টা প্রোডাক্ট আনসোল্ড ছিল। আচ্ছা, আমার যে একটা অফিসিয়াল কল এসেছে, জাস্ট আমি একটু পিক করছি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স এখন না, অ্যাটেন্ডেন্স কি এখন দেয়? ক্লাসের শেষে দিতে হয়, শেষে বলবেন। শেষে তো সবসময় সুযোগ দিই, হ্যাঁ, তখন। তো এই ক্যালকুলেশনগুলো, ইনিশিয়াল ক্যালকুলেশনগুলো আপনারা করে নেবেন। সেটা হচ্ছে আপনার টোটাল কতগুলো প্রোডাক্ট ছিল, আর ওই প্রোডাক্টের কস্ট, যেটাকে যেন কি বলা হয়? কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, আর কি এন্ডিং ইনভেন্টরি ইন ইউনিটস, যেটা মানে কত ইউনিট প্রোডাক্ট আপনার সেল হয়নি। এখন আমরা একটা একটা করে মেথড অ্যাপ্লাই করব। ফার্স্ট আমরা যেটা করব, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডটা আমরা অ্যাপ্লাই করব। সো আমরা ওখানে লিখবো যে উপরে যে FIFO মেথড, FIFO, FIFO মেথড।
জাস্ট দেখেন আমরা এখন খুব সহজভাবে ম্যাথটা করব কিভাবে। এই FIFO মেথডে আমাকে বলেছে ফার্স্টে এন্ডিং ইনভেন্টরি বের করতে। অর্থাৎ এই যে, যে 20 টা প্রোডাক্ট আমার সেল হয়নি, কোন 20 টা প্রোডাক্ট এবং সেগুলোর ভ্যালু কত? আর বাকি যে প্রোডাক্ট গুলো সেল হয়েছে এগুলোর ভ্যালু কত ছিল, দ্যাটস ইট। তো সবার আগে আমরা FIFO মেথডে এই 20 টা প্রোডাক্ট যেগুলো আনসোল্ড রয়েছে এন্ডিং ইনভেন্টরি সেটার ভ্যালু বের করব। এটার জন্য এখানে লিখব যে এন্ডিং নতুন পেজ চলে আসে, হ্যাঁ, এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি। ওকে, এবার এই এন্ডিং ইনভেন্টরি অর্থাৎ এই যে 20 টা প্রোডাক্ট আমার সেল হয়নি, কোন 20 টা এবং সেগুলোর ভ্যালু কত, এগুলোর জন্য আমি জাস্ট ছোট একটা টেবিল তৈরি করা লাগবে। বাট এখানে অলরেডি টেবিল, যেহেতু আনসার এখানে দেওয়া আছে, টেবিলটাও দেওয়া আছে, আমি জাস্ট টেবিলটা একটু কপি করে পেস্ট করে, নাহলে আমার ওই টেবিলগুলো ইনসার্ট দিয়ে ক্রিয়েট করতে একটু সময় চলে যাবে। এই কারণে টাইম সেভ করার জন্য আমি এখান থেকে নিয়ে আসি। এরকম আমরা একটা টেবিল করতে হবে। জাস্ট এখানে যে কিছু ছোটখাটো দু একটা টুকটাক টেবিল করতে হতে পারে। এই খেয়াল করেন, তো আমরা কি বের করছি, এন্ডিং ইনভেন্টরি ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড অনুযায়ী যে প্রোডাক্টগুলো সেল হয়নি সেটার ভ্যালু। আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড ফলো করছি, কোনটা, FIFO বা ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো এই মেথডের রুলস যেন কি ছিল, যে যেই প্রোডাক্ট আমি সবার শুরুতে পারচেস করব সেটাই সবার আগে সেল করব, তাই না? হ্যাঁ। সো এবার আপনারাই বলেন, আমি যদি ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড ফলো করি, সবার আগে আমার এখানে কোন প্রোডাক্ট সেল করা উচিত বা সেল হওয়া উচিত? সেপ্টেম্বর 1, 12, 19 নাকি 26? সেপ্টেম্বর 1, সেপ্টেম্বর 1 স্বাভাবিক, তারপর 12, 12, 19. তারপর 19, তারপর 26। এই এবার একটু উল্টা চিন্তা করি, কারণ আমরা এন্ডিং ইনভেন্টরি আনসোল্ড যেগুলো সেল হয়নি সেটা বের করছে। তো আপনারাই বলেন, ফিফোতে যদি শুরুর দিকের প্রোডাক্ট সেল হয়, তাহলে সেল হবে না কোন দিকের প্রোডাক্ট, শেষের দিকের প্রোডাক্ট, তাই না? ফিফোতে যদি শুরুর দিকের প্রোডাক্ট সেল হয় তাহলে সেল হবে না কোনগুলো, শেষের দিকের প্রোডাক্ট। তার মানে এই যে যে 20টা প্রোডাক্ট আমার আনসোল্ড আছে, এটা কোন ডেটের প্রোডাক্ট থেকে আনসোল্ড আছে? September 19. শিওর 19 ডে কি সবার শেষে ছিল? 26 নরমাল একটা জিনিস। সো শুরুর দিকে প্রোডাক্ট সেল হয়, তাহলে সেল হয় না কোনগুলো, শেষের দিকের প্রোডাক্ট। তার মানে এই যে যে 20টা প্রোডাক্ট সেল হয়নি, এটাকে ট্র্যাক করার জন্য সবার আগে আমার কোন ডেটের প্রোডাক্ট দেখতে হবে, 26। দেখেন এই যে 26 এ প্রোডাক্ট ছিল 50টা, তার মানে নিশ্চয়ই এখান থেকে আমার 20টা প্রোডাক্ট আনসোল্ড আছে। এটা এখন আমাকে লিখতে হবে। আমি এখানে ডেটের ঘরে লিখবো সেপ্টেম্বর 26, আমার ইউনিটস হচ্ছে যে 20, 20টা প্রোডাক্ট আনসোল্ড ছিল। আর যেহেতু 26 তারিখে প্রোডাক্ট আনসোল্ড আছে, ওগুলোর প্রত্যেকটা কিনতে কত খরচ হয়েছে, 105, মাল্টিপ্লাই করে কত আসে বলবেন? So 2100. 2100, এটা তার মানে দিস ইজ দ্য এন্ডিং ইনভেন্টরি ইউজিং দ্য ফিফো মেথড। অর্থাৎ এই যে যে 20টা প্রোডাক্ট আমার সেল হয়নি, সো ফিফো মেথডে সেগুলোর ভ্যালু এসছে 2100। এই সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য এন্ডিং ইনভেন্টরি। দেখেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, নাও আমাদের যেটা করতে হবে, দুইটা জিনিস বের করতে বলেছিল, যে প্রোডাক্ট সেল হয়েছে সেটার ভ্যালু আর যে প্রোডাক্ট সেল হয়নি সেটার ভ্যালু। সো যে প্রোডাক্ট সেল হয়নি সেটার ভ্যালু বের করে ফেলেছে। এখন ওই যে বাকি যে প্রোডাক্টগুলো সেল হয়েছিল, যে 121টা উপরে দেওয়া ছিল, এগুলোর ভ্যালুটা বের করতে হবে। সো যেটাকে বলা হয় কি, কস্ট অফ গুডস সোল্ড। অর্থাৎ যে প্রোডাক্টগুলো আমার সেল হয়েছে সেগুলোর কস্ট কত ছিল।
এখন দেখেন আমরা সবাই জানি যে ফিফোতে সেল হয় কোনগুলো, শুরুর দিকে প্রোডাক্ট। এখন শুরু থেকে আমি যদি 121টা মিলাতে যাই আমার অনেক সময় লাগবে, 1 তারিখ, 12 তারিখ, 19 তারিখ, অনেকগুলো আমার ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করতে হবে। কিন্তু এটার থেকে আমার সহজ একটা টেকনিক আছে এবং ফেয়ার টেকনিক, মানে কোনো শর্টকাট কিছু না। সেটা দেখেন কি, আমার টোটাল কস্টটা জানা আছে না, ওই যে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল কত, 14,442। এটা কি ছিল, এটা টোটাল আমার কাছে যে 141টা প্রোডাক্ট ছিল সেটার কস্ট বা সেটার ভ্যালু। এখন সেখান থেকে, আচ্ছা সেখান থেকে না, এটা আমার জানা আছে। আবার এখন আমরা জানতে পেরেছি যে যেই 20টা প্রোডাক্ট আমার সেল হয়নি সেটার ভ্যালু কত, কত, 2100। আমার কাছে দেখেন দুইটা ইনফরমেশন আছে, একটা কি ওভারঅল সবগুলো প্রোডাক্টের যে কস্ট বা ভ্যালু সেটা, আর এগুলো কি যে প্রোডাক্ট সেল হয়নি সেটার ভ্যালু। তাহলে আমি যদি সবগুলো প্রোডাক্টের ভ্যালু থেকে যেই প্রোডাক্ট সেল হয়নি সেগুলোর ভ্যালু মাইনাস করি, তাহলে আমি কি পাবো, যেই প্রোডাক্ট সেল হয়েছে সেটার ভ্যালু পাবো না। দেখেন টোটাল আমার কাছে এত টাকার প্রোডাক্ট ছিল, এখন আর মাস শেষে এত টাকার প্রোডাক্ট আছে, তার মানে বাকিটা কি নেই। কেন নেই, সেগুলো সেল সেল হয়েছে, যেগুলো সেল হয়েছে সেগুলো কি কস্ট অফ গুডস সোল্ড। ঠিক এরকম যে আমার পকেটে সকালবেলা 100 টাকা ছিল, এখন রাতের বেলা বাসায় এসে দেখি যে 25 টাকা আছে, তার মানে বাকিটা কি খরচ হয়েছে, চলে গিয়েছে কত, 75 টাকা। সেইখানেও তাই, আবারও বলছি, আমার কাছে টোটাল এত টাকার প্রোডাক্ট ছিল, বা টোটাল যত টাকার প্রোডাক্ট, যতগুলো প্রোডাক্ট ছিল তার কস্ট ছিল এত, আর যেই প্রোডাক্টগুলো এখনো রয়ে গিয়েছে তার কস্ট হচ্ছে এত। তার মানে বাকিটা কি, বাকি যে কস্টের প্রোডাক্ট সেগুলো কি হয়েছে, সেল হয়ে গিয়েছে। সো দ্যাট ইজ দ্য কস্ট অফ গুডস সোল্ড। সেটা আমরা কিভাবে বের করব, এই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে এন্ডিং ইনভেন্টরিটা বাদ দিয়ে দিব। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল মাইনাস এন্ডিং ইনভেন্টরি। আচ্ছা, এই যে যে ব্যাপারটা বললাম যে টোটাল কস্ট বা কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে আমরা হচ্ছে এটা বাদ দিচ্ছি, এন্ডিং ইনভেন্টরি বাদ দিচ্ছি। এটা কেন বাদ দিচ্ছি এটা কি বুঝতে পেরেছেন আমি যেভাবে বুঝিয়েছি? কারো কোনো কোয়েশ্চেন বা রিপিট করতে হবে এরকম কিছু? ওকে, সো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল ছিল 14,442 আর এন্ডিং ইনভেন্টরি 2100। সো মাইনাস করলে কত আসে? Sir, 12,342. 12,342। সো দিস ইজ দ্য কস্ট অফ গুডস সোল্ড। তার মানে আমি এই যে যে 121টা প্রোডাক্ট সেল করেছি, ফিফো মেথড অনুযায়ী আমার এই মেথড প্রোডাক্টের পেছনে খরচ হয়েছিল 12,342 টাকা। সো দিস ইজ দ্য এন্ডিং ইনভেন্টরি অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড ইউজিং দ্য ফিফো মেথড আর ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। দেখেন কোনো কোয়েশ্চেন আছে কিনা। Any question? Okay, now let's talk about the last in first out method, LIFO method. একইভাবে আমরা লিফো মেথডেও এই এন্ডিং ইনভেন্টরি আর কস্ট অফ গুডস সোল্ডটা বের করব। প্রসেস সেম, বাট কিছু মেথডোলজিক্যাল ডিফারেন্স আপনার আসবে। তার মানে এখন আমার যেটা করতে হবে, অ্যাগেন নাও ফিফো ভুলে যান, লিফো মেথড। লিফো মেথড অনুযায়ী আমার এন্ডিং ইনভেন্টরি, অর্থাৎ এই যে যে 20টা প্রোডাক্ট আমার আনসোল্ড ছিল, তো কোন 20টা এবং সেগুলোর ভ্যালু কত সেটা বের করতে হবে। আর যে প্রোডাক্টগুলো সেল হয়েছে 121টা সেগুলো কস্ট, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ডটা বের করতে হবে। তো আমরা একইভাবে এন্ডিং ইনভেন্টরিটা বের করবো আগে। অর্থাৎ এই যে যে 20টা প্রোডাক্ট আমি দেখেছি আনসোল্ড আছে সেগুলো আমার লিফো অনুযায়ী ভ্যালু কত আসছে। সো সেম এরকম আরেকটা টেবিল লাগবে, অ্যাগেন আমি এখান থেকে কপি করে নিয়ে আসছি। এখন খেয়াল করেন আমরা লাস্ট ইন ফার্স্ট আউট মেথড ফলো করছি, কি লিফো মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট। সেই মেথডের রুলসটা কি, যেই প্রোডাক্ট আমি সবার শেষে পারচেস করবো সেটাই সবার আগে সেল করতে হবে। যে প্রোডাক্টগুলো আমি সবার শেষে পারচেস করবো সেটাই সবার আগে সেল করতে হবে। আপনারাই বলেন, আমি যদি লাস্ট ইন ফার্স্ট আউট মেথড ফলো করি, এখান থেকে সবার আগে আমার কোন ডেটের প্রোডাক্টগুলো আগে সেল হবে? কোনটা?
Sir, September 26. 26, তারপর 19, তারপর 12, তারপর 1। এবার একটু উল্টা চিন্তা করে আমরা এন্ডিং ইনভেন্টরি বের করছি। দেখেন এন্ডিং ইনভেন্টরি মানে যে প্রোডাক্টগুলো সেল হয়নি, যে 20টা। তো লিফোতে যদি শেষের দিকের প্রোডাক্ট সেল হয় না কোন দিকের প্রোডাক্ট? একেবারে শুরুর দিকের প্রোডাক্ট। তার মানে এই যে আমার 20টা প্রোডাক্ট আমার আনসোল্ড আছে, এইটার জন্য সবার আগে আমার কোন ডেটের প্রোডাক্ট দেখা উচিত, বা নিশ্চয়ই কোন ডেটের প্রোডাক্ট থেকে আনসোল্ড আছে? এই যে 20টা প্রোডাক্ট আমার সেল হয়নি, লিফোতে সেল হয় না কোনগুলো? শুরুর দিকের প্রোডাক্ট। তার মানে এই যে 20টা প্রোডাক্ট আমার সেল হয়নি, নিশ্চয়ই কোন ডেটের প্রোডাক্ট থেকে সেল হয়নি? সেপ্টেম্বর 1। September 1. সিম্পলি এখানে 26টা প্রোডাক্ট ছিল, সেখান থেকে 20টা প্রোডাক্ট আমার আনসোল্ড আছে। তো এই ডেটটা আমি এখানে বসাবো, সেপ্টেম্বর 1। কত? 20 ইউনিটস। আর সেপ্টেম্বর যেহেতু 1 তারিখ, ওই দিন আমার পার ইউনিট কস্ট কত ছিল? এক একটা পেছনে খরচ পড়েছিল 97। সো মাল্টিপ্লাই করে কত আসে একটু বলবেন? Sir, 1940. 1940, 1940. So this is the ending inventory using the last in first out method. অর্থাৎ আমি যে এই যে লাস্ট ইন ফার্স্ট আউট মেথড অনুযায়ী আমার যে 20টা প্রোডাক্ট আমার সেল হয়নি, সেগুলোর ভ্যালু হচ্ছে 1940। এই এনি কোয়েশ্চেন? ওকে, সো একইভাবে আমরা কস্ট অফ গুডস সোল্ডটাও বের করব, অর্থাৎ যে প্রোডাক্টগুলো সেল হয়েছে সেগুলোর ভ্যালু। দেখেন কস্ট অফ গুডস অ্যাগেইন কোয়াইট ইজি। আমার কাছে টোটাল প্রোডাক্টের কস্টটা আছে, সেটাকে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, অর্থাৎ টোটাল যা প্রোডাক্ট ছিল সেগুলোর কস্ট বা সেগুলোর ভ্যালু। আর এইটা কি, যেই প্রোডাক্ট সেল হয়নি সেটার ভ্যালু। সেটা থেকে এটা বাদ দিলে যে প্রোডাক্ট সেল হয়েছে সেটা ভ্যালু পেয়ে যাবো না? সো দ্যাটস ইট। সো আগের মতো এই সেম ফর্মুলাটা ইউজ করতে হবে। এটা আমি এখান থেকে নিয়ে আসি। এখানে এখন মান বসাবো। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর, আগে ওই যে যেটা বের করেছিলাম 14,442 মাইনাস আমার হচ্ছে কি এন্ডিং ইনভেন্টরি 1940। লিফোটাকে আমি একটু আলাদা নিয়ে আসি। তো কত আসে বলবেন? কত আসে আমাকে একটু জানাবেন। 12,502 টাকা। 12,502। তার মানে দ্যাট ইজ দ্য কস্ট অফ গুডস সোল্ড ইউজিং দ্য লাস্ট ইন ফার্স্ট আউট মেথড। যে আমি যে 121টা প্রোডাক্ট সেল হয়েছে বা যতগুলো প্রোডাক্ট সেল হয়েছে লিফোতে, সেগুলোর আমার ভ্যালু আসে কত? 12,502 টাকা। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য এন্ডিং ইনভেন্টরি অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড। এই সো লিফো মেথড এর ইমপ্লিকেশন এটাই, বা অ্যাপ্লিকেশন এটাই। সেটা ছিল আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড উপরে। আর এই যে এখন আমরা দেখলাম ওই যে নিচে লাস্ট ইন ফার্স্ট আউট। আর এখানে অ্যাগেইন ওই যে কোয়েশ্চেনের সাথে একটা প্রুফ চেয়েছে, প্রুফ দেখার দরকার নেই। আবার এখানে বি নাম্বারটাও দেখার দরকার নেই। এই এখন আপনাদের কাজ হবে এই রিলেটেড ম্যাথ আপনাদের যে পরে আরেকটা আছে এক্সারসাইজ 6.7। এক্সারসাইজ 6.7 এটা একটু ডিফারেন্ট। এখানে এটা কোশ্চেনটা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, কোশ্চেনটা দেখলে বুঝতে পারবেন। পার্থক্যটা হচ্ছে সব একই, এখানেও প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন আছে, বাট আগে যেমন যতগুলো প্রোডাক্ট সেল হয়েছে যে 121টা সেটা দেওয়া ছিল। আর এখানে দেখেন কি বলা আছে, জুন 30 ইনভেন্টরি 100 ইউনিট, কিন্তু আর কিছু বলা নেই। তার মানে কি, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে জুন মাস শেষে আমার অর্গানাইজেশনে এতটুকু পরিমাণ ইনভেন্টরি বা প্রোডাক্ট রয়ে গিয়েছিল, যেটা হয় কি হয়নি, সেল হয়নি, আনসোল্ড। তার মানে এটাকে আমরা কি বলতে পারি? এন্ডিং ইনভেন্টরি। এটা বিগিনিং ইনভেন্টরি, তারপর পারচেস কিছু ইনফরমেশন দেওয়া আছে, তারপর এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে। এই
তো যেহেতু আমার এন্ডিং ইনভেন্টরি ইউনিটস ডিরেক্ট দেওয়া আছে, আমাকে কিন্তু আর কোনো ধরনের প্লাস মাইনাস করে বের করার মতো কোনো কিছু নেই। সো আপনারা আগে টোটাল ইউনিটস গুলো লিখবেন, টোটাল কস্ট গুলো লিখবেন, বা কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল গুলো লিখবেন। আর কি করবেন, জাস্ট এমনি লিখে দেবেন এন্ডিং ইনভেন্টরি ইউনিটস 100। এটাকে ফার্স্টে যে দেখেন এগেন ফিফোতে করবেন, তারপর লিফোতে করবেন। এটা এ নাম্বারটা আপাতত আপনারা নিজেরা প্র্যাকটিস করেন। এই ম্যাথের বি আর সিটা সহ আরো দু একটা ম্যাথ আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে এই পর্যন্তই। এনি কোয়েশ্চেন অ্যাটেন্ডেন্স বাদে? ওকে, সো কারো অ্যাটেন্ডেন্স বাকি আছে? একজন মনে হয় এখানে টেক্সট জি স্যার, আমার অ্যাটেন্ডেন্স বাকি মুয়াজ আছে। মোহাম্মদ। আচ্ছা একটু দাঁড়ান, মুয়াজ যেহেতু আগে জানিয়েছে তাকে দেখি এখানে আছে কিনা। এখানে তো থাকবে, বাট আগে তাকে দিয়ে দিচ্ছি। সিরিয়াল 5 স্যার 30 একটা মিনিট আমি শেষ করি, হ্যাঁ আমি স্ক্রল করছি, বলেন। এখানে দেখেন 30 স্যার সিরিয়াল 7। এখানে আর কেউ আছেন? স্যার 5 আপনারা যদি মনে করেন শুধু জাস্ট লাস্টের দিকে ঢুকে অ্যাটেন্ডেন্স দিয়ে বের হয়ে যাবেন, ওইভাবে করলে জাস্ট পড়াশোনা কিচ্ছু হবে না। এই হ্যাবিটটা আপনারা যখন ক্যারিয়ারে যাবেন তখন এই জিনিসটা টেন্ডেন্সিতে থাকবে, সো সাবধান। তারপর এখানে স্যার 20। হ্যাঁ এখানে কমেন্ট না করে মুখে বলবেন, হ্যাঁ বারবার, এটা আমার দেখতে হয়। হ্যাঁ মুয়াজ তো দিয়েছি 13, একবার তো দিলাম, দেখেছেন মনে হয়। এখানে স্যার 34। 34 আপনি কি এখন জয়েন করেছেন? স্যার বের হয়ে গেছি মাঝখানে, কেন বের হয়ে গেছেন? কারেন্ট চলে গেছিল স্যার। ওকে, দ্যাটস অল ফর টুডে। উইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস আফটার ঈদ। সো আমাদের হচ্ছে খুব সম্ভবত এই যে ঈদের ভ্যাকেশনের পরে 2 দিন মনে হয় অনলাইনে ক্লাস দিয়েছে, ইফ আই এম নট রং। সো আমাদের ক্লাসটা যদি শিডিউলটা অনলাইনে ক্লাসের মধ্যে পড়ে তাহলে অনলাইনেই হবে, নাহলে তো ইন পার্সন হবে। হ্যাঁ সেটা আমি জানিয়ে দিব। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম স্যার।